যারা বিপিএসসির ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একটা কমন প্রশ্ন এই মুহূর্তে যে কিভাবে প্রস্তুতি ফুলফিল করবে। মানে স্টেট তো কমপ্লিট হয়ে গেল এবং সেখানে দেখা যাচ্ছে যে তার যে পরীক্ষার পারফরমেন্স সেটা অনুযায়ী সে পাশ করেও যাবে, কোয়ালিফাইড হয়ে যাবে। তো সেই জায়গা দাঁড়িয়ে বিপিএসসির জন্য সে কিভাবে নিজেকে তৈরি করবে। দেখো, প্রথমেই প্রত্যেককে আমি সাজেস্ট করব যে বিপিএসসির জন্য আগে সবার যেটা কাজ সেটা হলো সিলেবাসটাকে সামনে নিয়ে নিজের মতো করে নিজের যে সময়টুকু বের হচ্ছে প্রতিদিন সেই সময়টুকুকে সুন্দরভাবে প্ল্যান করা, অর্থাৎ একটা সেলফ রুটিন তৈরি করা। প্রত্যেকের এটা প্রাথমিক কাজ সিলেবাসটাকে নিয়ে। এবার আমরা জানি যে 150 নাম্বারের এই পরীক্ষায় 30 নাম্বার থাকবে ল্যাঙ্গুয়েজ। তো 30-এর মধ্যে আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সবাই ইংরেজি নেবে এবং বাংলা নেবে। তো এখানে ইংরেজিতে 8টা এবং বাংলায় 22টি প্রশ্ন, অর্থাৎ টোটাল 30 নাম্বার। অর্থাৎ আমার মনে হয় যে এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য বিশেষভাবে কোনো প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। যারা একেবারেই দুর্বল তারা দেখা যেতে পারে তাদের, তবে আমার মনে হয় সেই জায়গাটা নেই, সেই রকম লেভেলের কেউ আছে বলে আমার মনে হয় না যে এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য তাকে এক্সট্রা কেয়ার নিতে হবে, কারণ এখানে 30% মার্কস পাওয়া মানেই সে কোয়ালিফাইড হওয়া। ওকে, তাহলে পড়ে রইল যে বাদবাকি 120 নাম্বার। 120-র মধ্যে 80 আমাদের সাবজেক্টের এবং বাদবাকি 40 হলো জেনারেল স্টাডিজের ওপরে। তো জেনারেল স্টাডিজের ওপরে যে 40 নাম্বার সেটা একেবারে কম নয়, কারণ সাবজেক্টের 50%। তার মানে বুঝতেই পারছো যে কেউ যদি সাবজেক্টে অত্যন্ত দক্ষ হয় অথচ জেনারেল স্টাডিজে তার দক্ষতা ভীষণ কম হয়, দুর্বল হয়, সেক্ষেত্রেও সে কিন্তু প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখা অনেক কঠিন কাজ হয়ে যাবে। তাই জন্য প্রত্যেকের যেটা করণীয় আগে একটা সেলফ রুটিন তৈরি করা। কারণ দেখো, একটা জেনারেল বিষয়ে সেটা হলো প্রত্যেকের পরিস্থিতি পরিপ্রেক্ষিত বর্তমানকালে সমান নয়। তো যে যেমনভাবে সময় বের করতে পারবে সেইভাবে একটা রুটিন বানাতে হবে। এবং যদি এলোমেলোভাবে কেউ পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু সে পুরো প্রস্তুতি ফুলফিল করতে পারবে না আমার মনে হয়। তাই আগে তাকে একটা রুটিন এবং সিলেবাসটাকে সামনে নিয়ে তার নিজের দুর্বলতার জায়গা আগে অনুসন্ধান করা, যে এই পার্টগুলো, ধরো জেনারেল সায়েন্স সে দুর্বল, তাহলে সেই দুর্বল জায়গাটাকে তাকে সবল করতে হবে। যারা আমাদের জিওগ্রাফির ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অনেক সুবিধা এটা যে এই 8টা সাব টপিকের মধ্যে 2টো আমাদের ধরাছোঁয়ার মধ্যে, অর্থাৎ জিওগ্রাফি এবং ইভিএস। তো সেই 2টো নিয়ে এক্সট্রা কোনো প্রিপারেশন আমার মনে হয় দরকার নেই, কারণ সে পেয়েই যাবে, তার জিওগ্রাফির দক্ষতার জায়গা থেকে ওটা চলে আসবে। গেল বাদ বাকি যে 6টা রয়েছে সেই 6টার মধ্যে 1 হলো ম্যাথ এবং 2 হলো রিজনিং। তো ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকের যারা অনেক দুর্বল, এক প্রকার ম্যাথে বিগিনার বলা যেতে পারে, তাদের ক্ষেত্রে সুবীর দাসের যে বইটি রয়েছে বাংলায় সেই বইটিকে নেওয়া যেতে পারে এবং সেখান থেকে চ্যাপ্টার ধরে ধরে যেমনটি রয়েছে সিলেবাসে সেই রকম প্রত্যেকটা পার্টের বেসিক অঙ্কগুলো শিখে নেওয়া দরকার। কারণ কেউ যদি ভাবে যে এগুলোকে আমি একটু ঢিলামও দিয়ে দেবো, অত বেশি চাপ নিতে হবে না, ঠিক আছে, জেনারেল স্টাডিজের পার্টটা আমি অত বেশি কেয়ার নেব না, সেক্ষেত্রে তাকে কিন্তু পস্তাতে হতে পারে। কারণ প্রতিযোগিতা এখানে এমন নয় যে কোয়ালিফাইড হতে হবে, এমনটা নয়। এখানে তাকে কি করতে হবে, তাকে রীতিমতো মেধা তালিকায় স্থান আনতে হবে। আর তাই জন্য 1 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। তাই তাকে জেনারেল স্টাডিজের কোনো পার্টকে যে একদম অ্যাভয়েড করলে হবে তেমনটা আমি মনে করি না। তাই তাকে সেগুলোকে অবশ্যই একটা জায়গায় নিয়ে যেতে হবে। এবার যেহেতু এই পরীক্ষাগুলো টিচিং প্রফেশন এবং সুনির্দিষ্ট সাবজেক্টের জন্য টিচার নিয়োগ হবে, তাই জেনারেল স্টাডিজের পার্ট সেই পার্ট অনেক সহজ, সোজা সাপটা প্রশ্ন হবে, অনেক সোজা। তাই জন্য এগুলোর জন্য বেসিক যে কোনো, ধরো অ্যারিথমেটিকের ক্ষেত্রে বা যেটা রয়েছে জেনারেল আমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স, তো সেক্ষেত্রে একদম প্রথম ফার্স্ট অর্ডারের যে ম্যাথগুলো আছে প্রথম শ্রেণীর সেই ম্যাথগুলো প্র্যাকটিস করাই এনাফ, সেখান থেকেই প্রশ্ন চলে আসবে। এবার রুটিন করে সে দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম বের করে ম্যাথটা অন্তত 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা রাখতে হবে তাকে। দেখো, এখানে প্রপার রুটিন মেনটেন করতে হবে। মানে এই রকম তুমি যদি চাকরি পেতে হয় তোমাকে, তাহলে কিন্তু তোমাকে, কারণ মনের শান্তির জন্য প্রস্তুতি তো নয়, প্রস্তুতি হলো বাস্তবিক যুদ্ধে নেমে তোমাকে জয়লাভ করা।
তো সেই জায়গাটা অনেক শক্ত, অনেক মজবুত। তাই তোমাকে একদম প্রপার মানে রুটিন ফলো করে পরপর সিলেবাস ধরে প্রত্যেকটা পার্ট কমপ্লিট করতে হবে। একটা মুহূর্ত, একটা দিনও কিন্তু ছেড়ে দিলে হবে না। এবার রিজনিংয়ের ক্ষেত্রেও তাই। রিজনিং এবার সুবীর দাসের বইটা সবাই নিলে, আর এক্ষেত্রে গাইড হিসাবে ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যারা কিন্তু এই ম্যাথের বই ধরে ধরে পড়ায়, মানে সুন্দরভাবে ম্যাথগুলো সলভ করায় এবং বুঝিয়ে দেয়। তো সেগুলো দেখা যেতে পারে, ফলো করা যেতে পারে। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, অনেক আমাদের অবাঙালি চ্যানেল রয়েছে যেগুলো খুব ভালোভাবে রিজনিং শেখায় হাতে ধরে। রিজনিং এমন একটা পার্ট যেটা শিখলে পারবে, না শিখলে পারবে না। শিখলে কয়েক সেকেন্ডে পারবে, আর না শিখলে সে পারবেই না করতে। তো রিজনিং এরম জিনিস। তাই এটা প্রাথমিকভাবে অনেকে ভয় পেয়ে বসে, ভয় পেলে হবে না, সাহস করে এগিয়ে যেতে হবে এবং পড়তে হবে। প্রত্যেকটা রিজনিং ধরে 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 সলভ করে করে তার সূত্রগুলোকে মানে আয়ত্ত করে করে এগোতে হবে, ঠিক আছে? এর জন্য একটা প্রপার রুটিন করে করা যেতে পারে। এবং এক্ষেত্রে মাল্টি ডাইমেনশনাল রিজনিং বলে একটি বই রয়েছে, ভার্বাল নন ভার্বাল দুটো রিজনিংই সেখানে শেখানো হয়। উপকার্সের একটি বই, সেই বইটাকে কিনে নেওয়া যেতে পারে। এটা বেশ ভালো বই, উপকার্সের গেল। এবার সুবীর দাসের বই বললাম ম্যাথের জন্য। জেনারেল যে পার্ট, জেনারেল অ্যাওয়ারনেস, যেটা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমি বলবো যে প্রত্যেকে এখানে দেখো ইন্ডিয়া অ্যান্ড নেইবরিং কান্ট্রিজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্পোর্টস রয়েছে, ইতিহাস রয়েছে, কালচার রয়েছে, ভূগোল রয়েছে, এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, এই পার্টগুলোর জন্য বেসিক পড়া কমপ্লিট করতে হবে প্রত্যেকের। অর্থাৎ ধরো ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেক্ষেত্রে আমাদের সংবিধানে মানুষের স্বার্থের সাথে যুক্ত যে বিষয়গুলো প্রত্যক্ষভাবে জড়িত, সেই পার্টগুলো কমপ্লিট করতে হবে। কনস্টিটিউশন তো অনেক বড়, সেটা কি পুরো ফুলফিল করা সম্ভব এই পরীক্ষার জন্য? না। তাহলে তাকে কি করতে হবে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে যে বিষয়গুলো সাধারণ আম আদমিদের সাথে জড়িত, সংবিধানের যে ধারাগুলো, সেইগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং নর্মাল নেচার যেটা আমাদের কনস্টিটিউশন, সেটা বুঝতে হবে। ইকোনমিক যে পার্ট রয়েছে, সেখানে নর্মাল ইকোনমির যে সাধারণ জ্ঞানগুলো থাকে সেগুলো সম্পর্কে ধারণা। পলিসি, রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের যে পলিসি এবং এডুকেশন ঘেঁষা পলিসিগুলোকে সুন্দরভাবে নিতে হবে। কালচারের ক্ষেত্রে স্পেসিফিকভাবে যে বিভিন্ন ট্রাইবাল গ্রুপের কালচার জানা দরকার, তারপরে বিভিন্ন নৃত্যশৈলী জানা দরকার, ভাস্কর্য সম্পর্কে ধারণা জানা দরকার। যেমন ধরো কথাকলি কোথায় রয়েছে, কুচিপুড়ি কোথায় রয়েছে, তারপরে দ্রাবিড়িয়ান শিল্পরীতি কোথায় লক্ষ্য করা যায়, এই রকম কিছু জিনিস। উড়িষ্যায় রয়েছে, বিহারে রয়েছে, এইরকম আলাদা আলাদা কিছু মানে আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো দেখতে হবে, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বড়, যার পরিধি মানে যার কোনো সীমাবদ্ধতা নেই, অনেক বড়। তাই এটার জন্য আমার মনে হয় বিশেষভাবে সময় ব্যয় করার দরকার নেই। যেগুলো একদম রিসেন্ট ঘটে যাওয়া অত্যন্ত চর্চার বিষয়, সেই চর্চার বিষয়গুলোকে মনে রাখতে হবে। বিশেষ খেলা, বিশেষ কোনো সম্মেলন, এই বিষয়গুলো যদি হয়ে থাকে তাহলে সেই পার্টগুলো প্রত্যেকের দেখতে হবে। জেনারেল সায়েন্সের সবচেয়ে বেস্ট মেথড হলো মাধ্যমিক স্তর পর্যন্ত যে বই রয়েছে সেই বইগুলোকে সবার কমপ্লিট করা। ওখান থেকে প্রশ্ন চলে আসবে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্সের। তাছাড়া লুসেন্টের যে জেনারেল নলেজ বই রয়েছে, এই বইটা কেনা যেতে পারে। এই বই থেকে যদি কেউ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তার জন্য এনাফ। এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য আমার মনে হয় প্রথমত ইংরেজ এবং ইংরেজদের সাথে কিভাবে একটু একটু করে এই স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সেই সংগ্রামের বিষয়টাকে প্রথমে গল্পের মতো করে সাজিয়ে নিতে হবে। গল্পের মতো করে সাজিয়ে নিয়ে তারপরে আমাদের ইনফরমেশনগুলো পড়তে হবে পর 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 ধরে ধরে, প্রত্যেকটা পিরিয়ড ওয়াইজ। অর্থাৎ এখানে কোনো মানে শর্টকাট সোজাসাপটা মেথড নেই এগুলো কমপ্লিট করার। আমার এটা সাজেশন, সবচেয়ে বেস্ট পলিসি হলো পরপর পরপর গল্পটা সাজিয়ে তারপরে তথ্যগুলোকে শর্টে নোট ডাউন করে নিতে হবে, ঠিক আছে? তারপরে সেগুলোকে পড়তে হবে, কারণ এটা অনেকটা ভাইটাল। যেটা সিলেবাসে দেওয়া রয়েছে সেই সিলেবাস ধরে ধরেই এই কাজটা করতে হবে। আর লাস্টলি রয়েছে জিওগ্রাফি। আমাদের জিওগ্রাফির যারা ক্যান্ডিডেট তাদের জন্য এর জন্য আলাদাভাবে কোনো কেয়ার দরকার নেই, এবং ইভিএসের জন্য আলাদাভাবে কোনো কেয়ার দরকার নেই। আমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি যে পাঠ পড়েছি, আমাদের ক্লাসরুমে যে পরীক্ষা রয়েছে, সেগুলো এনাফ, এর বাইরে কিচ্ছু দরকার নেই। তো এইগুলো, এই যে অংশগুলো আমি বললাম, এই অংশগুলো কমপ্লিট করার সোজা মাধ্যম আমি আলোচনা করলাম। যেহেতু এই পরীক্ষাটা অত্যন্ত কঠিন হবে না,
তাই এই মেথডগুলো ফলো করেই প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব। এবার কেউ যদি ভাবে যে না আরও হাই গ্রেডের প্রিপারেশন কমপ্লিট করতে চাই, সেটা করা যেতে পারে, কিন্তু মুখে বললে তো হবে না, বাস্তবে সেটা করতে হবে, কারণ সাবজেক্টও প্যারালালি তাকে ধরে রাখতে হবে। তাই সাবজেক্ট এবং জেনারেল স্টাডিজের প্রস্তুতি এইভাবে যদি পরপর কেউ কমপ্লিট করে সামনে এগোয়, আমার মনে হয় সে বিপিএসসির জন্য 100% প্রিপেয়ার্ড হয়ে যাবে। এবং সাবজেক্টের কথায় আমি বলবো, সাবজেক্ট আমাদের ক্লাসরুমে যে পরীক্ষা রয়েছে সেগুলো এনাফ, এর বাইরে কোনো জগৎ থাকতে পারে না। ক্লাসরুমে নর্মাল যেটা আমাদের অন্যান্য টিচিং প্রফেশন, ধরো এসএলএসটির জন্য যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষা যেগুলো এসএলএসটির সিলেবাস এবং স্টেটের সিলেবাস বা বিপিএসসির সিলেবাস ম্যাচ করে যাচ্ছে, সেই সাব ইউনিট ওয়াইজ টেস্টগুলো, প্লাস স্পেশালি বিপিএসসির জন্য যে টেস্টগুলো সাজানো হয়েছে সেই টেস্টগুলো, এই দুটো টেস্ট কমপ্লিট করা ক্লাসরুম থেকে, এটাই সাবজেক্টের জন্য এনাফ। এবং এক্ষেত্রে আমি দায়িত্ব সহকারে বলছি যে ক্লাসরুমের বাইরে কোনো প্রশ্ন আসবে না, যেটা স্টেট পরীক্ষাও তোমরা দেখেছো যে হাতে গোনা 2-5টা প্রশ্নের বাইরে ম্যাক্সিমাম মানে সব প্রশ্নই কমন ক্লাসরুম থেকে। তো সেই রকমটি বিপিএসসির ক্ষেত্রেও হবে, সব প্রশ্ন ক্লাসরুম থেকে আসবে, কেবলমাত্র জেনারেল স্টাডিজটাকে তোমাকে সুন্দরভাবে কেয়ারফুলি কমপ্লিট করতে হবে। কারণ যদি তুমি সাবজেক্টে 75ও পাও কিন্তু এই দিকে একদম দুর্বল থাকো, সেক্ষেত্রে তোমার মেধা তালিকায় নাম পাওয়াটা কঠিন হয়ে যাবে। তাই এই জায়গায় একটা সন্তোষজনক একটা মার্কস তোমাকে পেতে হবে, আর সাবজেক্ট তো তোমাকে হেল্প করছেই। এই পুরো আলোচনার পাশাপাশি বলবো, অনেকে আমাকে প্রশ্ন করে, মাঝে মাঝেই ফোন করে যে ক্লাসরুমটা ঠিক কেমন সেটা বোঝে না। তো সেই বিষয়টাকে সহজে বোঝানোর চেষ্টা করছি। আমাদের ক্লাসরুম হলো ভূগোলকে নিয়ে। তুমি টিচিং প্রফেশনের জন্য যে আলাদা আলাদা দিক রয়েছে, ধরো স্কুল সার্ভিস, মাদ্রাসা সার্ভিস, যদিও দুটো সিলেবাস এক, নেক্সট বিপিএসসি যেটা এখন বর্তমানে অধিকাংশের টার্গেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এনভিএস, কেভিএস, যত টিচিং প্রফেশন রয়েছে সেগুলোর জন্য ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমাদের ক্লাসরুমে কমপ্লিট করা হয়। একই ক্লাসরুম, সেখানে অ্যাডমিশন নিয়ে যদি কেউ ভাবে আমি 5টা পরীক্ষার জন্যই প্রস্তুতি নেব, নিতে পারে। কেউ যদি ভাবে না আমি শুধু এসএলএসটি 9-10-এর জন্য প্রস্তুতি নেব, নিতে পারে। কেউ যদি ভাবে 9, 10, 11, 12 দুটোর জন্যই প্রস্তুতি নেব, নিতে পারে। অর্থাৎ একটা ক্লাসরুমের মধ্যেই সমস্ত সুবিধা রয়েছে। এবার এটা কেন একটা ক্লাসরুমে করা হলো, তার কারণ বর্তমানকালে যেহেতু স্কুল সার্ভিস নিয়ে একটা টানাপোড়েন চলছে এবং অধিকাংশ ছেলেমেয়েরাই আলাদা আলাদা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই যাতে অনেক কম খরচে একটা ক্লাসরুম থেকে সে সব পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে, তাই জন্য এই ক্লাসরুমটাকে করা হয়েছে। এই ক্লাসরুমের মধ্যে থেকেই সে সব প্রস্তুতি কমপ্লিট করতে পারবে অনেক সহজে, অনেক কম খরচে, সে যাতে এই সুবিধাটা পায়। তাই জন্য আমাদের ক্লাসরুমটার নেচারটা এই রকম। তো এটাই, তো এখানে যে কোনো সময় অ্যাডমিশন হওয়া যেতে পারে, যে যখনই অ্যাডমিশন হোক না কেন, আমাদের ক্লাসরুম 2 বছর ধরে রেডি করার কাজ চলছে। তো যা কিছু ক্লাসরুমে হয়েছে এতদিন ধরে সব সে পাবে, যেমন সব ক্লাস সে দেখতে পাবে যখন ইচ্ছে তখন 24 ঘন্টার। আর যত পরীক্ষা হয়েছে, এখন 300-র ওপর পরীক্ষা চলছে, টপিক সাব টপিক ধরে ধরে, তো সেই পরীক্ষাগুলো সব সে দিতে পারবে। তাছাড়া আমাদের একটা লাইব্রেরি রয়েছে, ই লাইব্রেরি, সেই লাইব্রেরি থেকে বিভিন্ন বই, বিভিন্ন পিডিএফ, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল সে পাবে, প্রয়োজনে ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবে। তো এটাই আমাদের ক্লাসরুম, যে যখন ইচ্ছে এখানে অ্যাডমিশন নিতে পারে। যদি কারোর ইচ্ছে থাকে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়ার, 8250941515, 8250941515 এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের ক্লাসরুমে পড়াশোনার পাশাপাশি ইউটিউবেও আমরা চেষ্টা করি যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য কিছু সুবিধাজনক ভিডিও দেওয়ার, এগুলো চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।